তো আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি প্রথম দিকেই অঙ্কগুলো ছিল হলো সরল দোলকটা নিয়ে, মানে সরল সন্ধিত স্পন্দন। তো সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো জানি ওই কনসেপ্টের ভিতরই আছে। তো একটু অঙ্ক ডিফারেন্ট থাকতে পারে, তো সেক্ষেত্রে আমি অঙ্কটা দেখাই দিব। আর কিছু ডিফারেন্ট জিনিস আছে, সেটা হলো দোলনকালের ভিতর আছে, মানে ভালো রকম ডিফারেন্স আছে এই দোলনকালের মধ্যে। ভেজাল কিন্তু দোলনকালের মধ্যে তোমরা পাবা, কারণ দোলনকালটা অলরেডি তোমরা দেখছো বিভিন্ন বস্তুর জন্য বিভিন্ন রকম হয়। স্প্রিং এর জন্য একরকম, সরল দোলকের জন্য একরকম হয়। আবার ওই স্প্রিংটাকে যদি তুমি এখন আবার ওই যে পৃথিবী মাঝখান বরাবর যদি ফেলে দাও, তাহলে সেক্ষেত্রে সুড়ঙ্গ করে দিলে পৃথিবীর ভিতর দিয়ে, তখন তার জন্য এক এক রকম হবে। তো এক এক বস্তুর জন্য এক এক রকম হয়। তো আমি এখন সেগুলো একটু তোমাদের দেখাতে চাচ্ছি, যে সবগুলো তোমাদের খাতায় থাকুক, ঠিক আছে? যেভাবে আসুক না কেন, তোমার হচ্ছে একাডেমিক ক্লাস অ্যাডমিশন যা আছে যেভাবে আসুক সবভাবে যেন তোমাদের হয়ে যায়, ঠিক আছে? তো দেখো, আমরা যেগুলো জানতাম একটা একটা করে দেখবো। আমরা সবাই জানতাম সরল দোলক। সরল দোলকের ক্ষেত্রে তোমার এরকম ছিল, এই যেভাবে তোমার দোল খাবে। তো সেটা বের করার জন্য টি বের করার সূত্র আমাদের ছিল টয়েস পাই রুট ওভার কত এল ভাগ হলো কত জি। আর এলটা হলো কার্যকর দৈর্ঘ্য, এল সমান লেখা যায় ছোট হাতের এল মানে হচ্ছে সুতার দৈর্ঘ্য, প্লাস হলো কত ছোট হাতের আর মানে হলো ববের ব্যাসার্ধ। এটা তোমরা জানো, ঠিক আছে? এরপর স্প্রিং এর জন্য এটা যদি ভর হয় আর স্প্রিং কনস্ট্যান্ট যদি কে হয়, তাহলে সেক্ষেত্রে তোমার টি ইজ ইকুয়ালস টু টয়েস পাই রুট ওভার হলো তোমার কত এম ভাগ হলো কত কে। তো এটা আমরা সবাই জানতাম। আর টি এর মান জানা থাকলে এক্স বের করার জন্য আবার নতুন সূত্র মুখস্থ করতে হবে না, কিন্তু কম্পাঙ্ক নতুন করে বের করতে হবে না। কম্পাঙ্ক তোমার এই টি জানলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে? তারপর স্প্রিং নিয়ে মেলা কিচ্ছা কাহিনী করছিলাম, স্প্রিং এর শ্রেণী করছিলাম, সমান্তরাল করছিলাম, স্প্রিং কে কেটে টুকরো টুকরো করছিলাম। এগুলো সবকিছু তোমাদের মোটামুটি করা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আজকে এখানে থেকে আরেকটা জিনিস আছে, হলো তোমাদের বলছিলাম যদি স্প্রিং এর ভর যদি দেওয়া থাকে, ঠিক আছে? স্প্রিং এর যদি ভর যদি দেওয়া থাকে, ধরলাম স্প্রিং এর ভর এম, তাহলে সেক্ষেত্রে টি বের করার সূত্র হলো টি ইজ ইকুয়ালস টু টয়েস বাই রুট ওভার আচ্ছা, এখানে দেখো আমরা বলছিলাম এই যে স্প্রিং এর যে ভর, এটা হলো বড় হাতের এম হলো স্প্রিং এর ভর। এই স্প্রিং এর ভরের 3 ভাগের 1 ভাগ নিতে হবে। তো দুঃখজনক হলো এটা যে কেন নিতে হবে এর এক্সপ্লেইন আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। তোমাদের বইয়েও কিন্তু এই সূত্রটা দেওয়া আছে, আমি দেখবে একটু দাগাই দিচ্ছি, কিন্তু তোমাদের সূত্রটা কিন্তু দেওয়া আছে এম ভাগ 3 নিতে হবে। এটার কোনো ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি আর কি, ঠিক আছে? তো এটা আমি কোনো জায়গায় পাইনি। অ্যাডমিশনের কনসেপ্ট বই একটু ঘাটাঘাটি করে দেখলাম, কিন্তু ওইখানেও তোমার মনে করো জাস্ট এম বাই 3 লিখে রাখছে যদি স্প্রিং এর ভর দেওয়া থাকে। এটা ভাবে ওভাবে ডিটেলসও কোনো জায়গায় বলে দেওয়া হয়নি, ঠিক আছে? তো তোমরাও আপাতত আর কি, আমি যদি জানতে পারি অবশ্যই জানাবো, না জানা পর্যন্ত মুখস্থ রাখবা আর কি। আর এটা তো তোমরা অবশ্যই জানো টি ইজ ইকুয়ালস টু, আবার এটাও লেখা যায় প্রসারণ, ঠিক আছে? ছোট হাতের ই দেওয়া প্রকাশ করা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে এই ই এর বদলে এল দ্বারা প্রকাশ করা হয় প্রসারণ। আরো কিছু কিছু সূত্র তোমাদের বলছিলাম, এগুলো একটু মনে রাখা ভালো, যে এম জি ইজ ইকুয়ালস টু হলো কত তোমার ছিল কে এক্স, এই সম্পর্কগুলো থেকে, ঠিক আছে? মানে এফ ইকুয়াল টু তোমার কে এক্স না, তো সেখান থেকে এফ এর বদলে তোমার এম জি ইজ ইকুয়ালস টু হলো কত কে এক্স। খুব কাজের কিন্তু অঙ্ক, এই সূত্রগুলো কিন্তু খুব কাজের ছিল, ঠিক আছে? তো এইগুলো মোটামুটি তোমরা সবই জানো, ঠিক আছে? এবার আমি যেগুলো দিব সেগুলো একটু তোমার জানার চেষ্টা করতে হবে। দেখো, বিভিন্ন কেসের মধ্যে হতে পারে, তড়িৎ আসতে পারে, এর মধ্যে মনে করো যে একটা চার্জ, এই যে ববের ভিতর চার্জ দেওয়া হয়েছে, চার্জ দিয়ে সেখানে আবার তড়িৎ দেওয়া হয়েছে, তখন কি করতে? আবার সরল দোলককে যদি তুমি হচ্ছিল নিচ থেকে উপরের দিকে তোলো, আবার উপর থেকে নিচে, যেমন লিফটে যদি নিয়ে যাও, তখন সেক্ষেত্রে দোলনকালে কিরূপ পরিবর্তন হবে, ঠিক আছে? এইরকম একটা প্রশ্ন তোমাদের হচ্ছিল ইয়েতেও দিছিলাম, আমি এই যে পরীক্ষা নিলাম তখনও দিছিলাম। আসো একটা একটা করে দেখবো, একটা একটা করে দেখবো কনসেপ্ট গুলো আর কি। এগুলো তোমরা মোটামুটি জানো, খালি একটাই হয়তো বাদ ছিল, ওই যে এম ভাগ 3। ধরো লিফটে সরল দোলক, কনসেপ্টের নাম দিতে পারো লিফটে সরল দোলক। আজকে সকালের ব্যাচে তোমার হচ্ছিল ইয়ে দেখাইছিলাম, লিফটে হচ্ছিল সুতার টান কিরকম হবে না হবে সেটা নিয়ে কিন্তু অঙ্ক করাইছিলাম। আর যারা সকালে ক্লাসটা করছে ওদের জন্য একটু প্লাস পয়েন্ট থাকবে আজকে। দেখো টি বের করতে গেলে টি ইজ ইকুয়ালস টু টয়েস বাই রুট ওভার কত এল ভাগ জি। খালি যে জি পরিবর্তন হবে তা না, এলে কিন্তু পরিবর্তন ঘটে, তাই না? সুতার দৈর্ঘ্য তুমি এখন তার উপর আবার নির্ভর করে,
তাপ দিলে সুতাবৎ প্রসারিত হয়। ঠিক আছে, তো এই প্রশ্নটাই হয়তো তোমার ছিল যারা সকালবেলা ক্লাস করছো, দৈর্ঘ্য প্রসারণ সহগ দিয়ে একটা অঙ্ক করাইছিলাম, কনসেপ্ট করাইছিলাম, ওদের জন্য আবার এখানে আবার একটা প্লাস পয়েন্ট, তারা ওটা ডাইরেক্ট বসাই দিতে পারবে আর কি। ঠিক আছে, আসো লিফটের সরল দোলক। তো এই যে সরল দোলক আছে, লিফট উপরের দিকে উঠতেছে। ঠিক আছে, লিফট যদি উপরের দিকে ওঠে, আমরা সবাই জানি ত্বরণ বের করার সূত্র হলো তখন কি হয়, লিফট যখন উপরের দিকে ওঠে তখন ত্বরণ বের করতে কি হয়, প্লাস হয় না মাইনাস হয়? টোটাল ফোর্স কত হয়? আমাদের কি ছিল, তোমাদের ছিল F = m, a প্লাস কত g ছিল না? ঠিক আছে, টোটাল ফোর্স হলো তোমার কত, এটা হয়। ঠিক আছে, তারপর ছিল mg প্রাইম a প্লাস হলো g। উপরের দিকে উঠলে সবসময় বেশি হয়, দেখবা উপরের দিকে তুললে ভারী হয়। লিফট যখন উপরের দিকে উঠতেছে তখন কিন্তু ভারী হচ্ছে, এই জন্য প্লাস চিহ্ন। তারপর কাটা, তখন হচ্ছিল g প্রাইম a প্লাস হলো কত g। তাহলে লিফট যখন উপরের দিকে উঠবে কত ত্বরণে, a ত্বরণে যদি লিফট উপরের দিকে উঠে, তাহলে আমরা বলতে পারি এভাবে, a ত্বরণে লিফট উপরে উঠলে, তাহলে আমাদের দোলনকাল t = twice by √, কত l ভাগ হলো কত g। এটা সূত্র ছিল আগে, এখন আর এটা হবে না, এখন আবার কত g প্রাইম, কারণ আর ত্বরণ আর g থাকতেছে না, g চেঞ্জ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র হবে t = twice by √, l ভাগ হলো a প্লাস হলো কত g। ঠিক আছে, এটা হলো তোমার হলো সূত্র যদি লিফট a ত্বরণে উপরের দিকে ওঠে। আচ্ছা, এরপরের টপিকটা হলো a ত্বরণে লিফট নিচে নামলে জাস্ট এখানে মাইনাস হয়। ঠিক আছে, নিচের দিকে নামলে ওজনহীনতা অনুভব হতে পারে, এই জন্য তোমার সেটা কি মাইনাস। তখন টি বের করার সূত্র হবে t = twice by √, l ডিভাইডেড বাই হলো কত g - a। এটা লিফট উপরে ওঠা, লিফট নিচে নামা, তার জন্য লিফট উপরে ওঠা, লিফট নিচে নামা, তার জন্য হলো তোমার হচ্ছে এই সূত্রটা। তো লিফটের ভিতরে যখন আসি তখন আমি আসলে সেটা ডাইরেক্ট করে ফেলে দেই। যখন আমি সূত্রের দৈর্ঘ্যের মধ্যে আছি, সরল দোলকটা একবার শেষ করে দিব, তারপর অন্য হিসাবে যাব। এখন যদি এরকম থাকে, প্রশ্ন যদি বলে দেওয়া থাকে একটা সরল দোলক দেওয়া আছে তোমার, ঠিক আছে, তো তার দৈর্ঘ্য দেওয়া আছে তোমার মনে করে 1 মিটার। এবার টি এর মান হলো যদি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার দোলনকাল t = হট কত হবে বের করো। ঠিক আছে, মানে বুঝতে পারছো কি? তো মনে করো যে বাংলাদেশে আসো, বাংলাদেশে তোমার ছিল শীতকাল, তোমার তাপমাত্রা হলো মনে করো 32 ডিগ্রি বা 30 ডিগ্রি। এখন তুমি নিয়ে গেছো সৌদি আরবে তোমার তাপমাত্রা মোটামুটি 50-54 ডিগ্রির মতো হয়, তাহলে তাপমাত্রা কিন্তু তুমি প্রয়োগ করতেছো। তাহলে সেক্ষেত্রে তোমার সরল দোলকের দোলনকাল কি আগের মতো থাকবে না থাকবে না? আমি একবার মনে বলছিলাম যে সুতা তোমার হচ্ছিল শীতকাল গ্রীষ্মকালের ক্ষেত্রে যদি তোমার হচ্ছিল ওই যে গুনা টাইপের দড়ি দেওয়া থাকে, দেখছিল ওই যে বাঁশের বাঁধার জন্য যে গুনা টাইপের সেখন রড বাঁধে না, ঢালাই করার সময় যে দুটো রডকে যখন কানেক্ট করতেছে, যখন বাঁধাই করতেছে, তখন একটা সাদা কালারের গুনা আছে, ওটা তো তোমার আসলে স্টিলের টাইপের, লোহার তৈরি। তো ওখানে তুমি যদি তাপ দাও তাহলে সেক্ষেত্রে সুতার দৈর্ঘ্য কিন্তু বাড়তেছে, কিন্তু জি এর মান কিন্তু পরিবর্তন হচ্ছে না। সেক্ষেত্রে আমার কি হবে? ঠিক আছে, তো আমরা তো এই যাবৎকালে যেটা করছিলাম সেটাতে এল এর মান হয়তো বা কতটুকু বৃদ্ধি পাবে কতটুকু হ্রাস পাবে প্রশ্ন বলে দেওয়া ছিল, যে 25%, 10%, 5% এরকম কিন্তু প্রশ্ন বলে দেওয়া ছিল, এই জন্য সহজ ছিল। এবার বলে দেওয়া নাই, কিন্তু বলে দেওয়া আছে আলফার মান। ঠিক আছে, আলফার মান আমি একটা সাপোজ ধরে নিলাম 0.2 × 2 না, ওইরকম দাও না, আরেকটু দাও, 2 × 10⁻³ এইরকম। ঠিক আছে, পার কেলভিন দেওয়া আছে, তার মানে বোঝাচ্ছে হলো তোমার হলো প্রতি ডিগ্রি কেলভিন, মানে প্রতি একক তাপমাত্রা বৃদ্ধির জন্য, প্রতি 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধির জন্য ওই তারের 2 × 10⁻³ মিটার পরিমাণ তার কি ঘটে, প্রসারণ ঘটে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয়, আলফাকে বলা হয় তোমার দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগ। তো এটা যারা আজকে ক্লাস করছো সকালে তারা জানো, আর যারা ক্লাস করোনি কালকে সকাল 8টার দিকে আছে যাদের ক্লাস, তারা দেখবে এই ইকুয়েশনটা আবার আসবে। ঠিক আছে, তো সেখান থেকে দেখো এল বের করার একটা সূত্র আমরা জানি, L θ = n0, এটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণের সূত্র। ঠিক আছে, দৈর্ঘ্য যে বের করা যায় এই সূত্রটা তোমরা 9-10 দেখছো। আবার রোধের প্রসারণ সহগ দিয়ে
θ°C তাপমাত্রা যে রোদ বের করতে হয়, এই রকমই সূত্র ছিল রোদের প্রসারণ সহগ। যারা চলতরিৎ করছে তারা হয়তো বা বুঝতে পারবে। তাহলে এইখান থেকে এটা আসলো, ঠিক আছে। L0 হলো আদি দৈর্ঘ্য। আদি দৈর্ঘ্য কত? 1 মিটার, ঠিক আছে। এই যে 1 মিটার L0 দিয়ে প্রকাশ করলাম। এখন থিটা দেওয়া হয়েছে মানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 50°C তাপমাত্রায়। এটা থিটা দিয়ে প্রকাশ করি, কারণ টি না হলে এটাও টি দুটো টি হয়ে যাবে। থিটা মানে 50 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি যদি বসাও, তাহলে এল এর মান হলো 1 প্লাস আলফার মান তোমার দেওয়া আছে কত? 2 × 10⁻³ কত? -3। এবার থিটার মানটা কত হবে বলো দেখি? থিটার মানটা কত হবে? থিটার মানটা কত হবে? থিটা হ্যাঁ, থিটা কত হবে? $373। কেমনে? 323 হবে, ঠিক আছে। হ্যাঁ, এই জিনিসটা একটু মাথায় রাখবা। আমাদের এখানে তোমার থিটার মান 50°C দেওয়া আছে, তুমি এখানে দেওয়া আছে কেলভিন একক, ঠিক আছে। তো তোমাকে অবশ্যই এটাকে কেলভিন এককে কনভার্ট করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের দেখাই একটু। হয়তোবা থিটার মানটা এখানে তোমার ছিল 50 কেলভিন দেওয়া থাকতে পারে, বা 250 কেলভিন দেওয়া আছে। 250 না, 300 দাও, ভালো হয় তাহলে। আর তোমার ছিল আলফার মানটা তোমার ছিল 2 × 10⁻³ পার°C দেওয়া আছে। এবার কি করবে বলো? এবার কি করবে? থিটার মান তাহলে কত বসাবা এই অঙ্কে? এখন তুমি থিটার মানটা যদি ভাবো যে ভাই আমি 350 ডিগ্রি বসে দিব, তাহলে ভুল যাবে, ঠিক আছে। কেন ভুল যাবে? তার এখানে দেখো ব্যাখ্যাটা। এখানে হলো পার কেলভিন ইনটু হলো থিটার মান হলো 303 কেলভিন। এই কেলভিন আর এই কেলভিন দুটো পরস্পর কাটাকাটি যায়, ঠিক আছে। কিন্তু যদি একটা ডিগ্রি সেলসিয়াস একটা কেলভিন নিয়ে করো, তাহলে সেক্ষেত্রে তোমার কাটাকাটি যাবে না। একক কাটাকাটি না গেলে তোমার আবার এল এর মধ্যে তোমার ডিগ্রি আর কেলভিন থেকে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি তো এটাকে তো কেলভিনে কনভার্ট করার কোনো উপায় নাই, আমার তো জানা নাই সূত্র কিভাবে করতে হয় আমি জানি না। কিন্তু এটা কেলভিনে কনভার্ট করার সূত্র আমি জানি, প্রসেস জানি। তুমি এই জন্য এটাকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করে দিবা, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে কিন্তু তুমি এল এর মান, পরিবর্তিত এল এর মান পাইলা। তাহলে সেক্ষেত্রে আমরা দোলনকাল T = 2π√L ভাগ হলো G। এখন এল এর বদলে আমাদের সূত্র হয়ে যাবে এই যে এটা। যদি তাপমাত্রা দেওয়া থাকে যে তাপমাত্রার কারণে দৈর্ঘ্য প্রসারণ ঘটে, যদি এইরকম দেওয়া থাকে তাহলে এই সূত্র হবে, ঠিক আছে। এখানে কিন্তু জি পরিবর্তন হচ্ছে না। তেইশ হবে, যাই হোক যেটা হয় হোক। ওটা তো আমি খালি জাস্ট এমনি বোঝার জন্য তোমাদের দিচ্ছি। ক্যালকুলেশন তো তোমরা নিজেরা দেখবা আর কি। এবার আসো, সরল দোলককে বিভিন্ন কেস দেখাবো খালি আর কি। এগুলো তোমার চলে রেখে দাও, খুব ভালো হবে আর কি। সরল দোলকের বব চার্জিত অবস্থায় তড়িৎ ক্ষেত্রে দোল দিলে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে এবার একটা চার্জিত আধান সহ তড়িৎ ক্ষেত্রে দিছো, তাহলে সেক্ষেত্রে তোমরা বলো তো কি ধরনের পরিবর্তন? তোমার চলো সরল দোলকের বব চার্জিত অবস্থায় তড়িৎ ক্ষেত্রে যদি দোল দেয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? মনে করো যে এরকম একটা আছে, তো এটা হলো ববের মধ্যে তো চার্জ আছে, আধান আছে, ঠিক আছে। ও তো এমনিতে দোল দিচ্ছে, অত কোনো সমস্যা আছে? চার্জ দেওয়া থাকুক বা না দেওয়া থাকুক, তার সাথে কিন্তু কোনো ফ্যাক্ট নাই আমাদের দোলনকালে টি বের করার কোনো সূত্র নাই কিন্তু, ঠিক আছে। টি বের করার সূত্রের ক্ষেত্রে আমাদের টি = হলো কত? 2π√ওভার হলো কত? এল প্রাইম জি প্রাইম। কেন এখন এল প্রাইম জি প্রাইম দিলাম? কারণ আমরা জানি দুটোই পরিবর্তিত হয়। সুতার দৈর্ঘ্য তাপ দিলে বাড়ে কমে, আবার অনুরূপভাবে তোমার হচ্ছে কত? জি প্রাইমের মান বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, ঠিক আছে। তো এই যে এখানে লিফটের জন্য একটা দেখে দিলাম। এখন আবার দেখবো কি কাহিনী ঘটে না ঘটে। তো দেখো এই তো আরামসে দুল দিছে, তো চার্জ দিলে তাতে কি সমস্যা? কোনো সমস্যা নাই। কিন্তু চার্জিত অবস্থায় যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে দাও, তড়িৎ ক্ষেত্র মানে তখন তড়িৎ আসবে। এটা হলো তোমার যখন তড়িৎ আসলো, তো তড়িৎ আসার কারণে এটার উপর একটা ইফেক্ট ফেলবে। যদি তড়িৎ ক্ষেত্র তোমার একটা ধনাত্মক চার্জ হয়, ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রকে বিকর্ষণ করে, তাহলে হয়তোবা সে আরো জোরে ছিটকে যাবে, ঠিক আছে। তখন সে আরো জোরে মুভ করবে হয়তোবা, এরকম কিছু একটা হবে।
ঠিক আছে, কিছু একটা হবে, কিন্তু সে আর আগের অবস্থায় থাকবে না, যদি এখানে পজিটিভ চার্জ এখানে দাও তাহলে সে বিকশিত হবে। এখন হয়তো ভাবতেছো যে ভাই বিকশিত যদি হয় তাহলে তো ওই তো ছিটকে এইদিকে চলে যাবে, ওই তো আর পিছন দিকে আসবে না। আরে একটা ভর আছে, আবার ববের একটা ভব আছে না, ভর তো আছে, ওই ভরের কারণে তো তোমার উপর দিকে উঠলে তো আর উপরে থাকতে পারবে না, সে কিছু না কারণে নিচে নামবে, হয়তো নিচে নামবে, আবার যখন এদিকে আসবে তখন আবার তড়িৎ ক্ষেত্র তাকে আবার করে বিক্ষেপ করবে, এরকম কিছু একটা ঘটবে হয়তো বা। তাহলে সেক্ষেত্রে দোলনকাল কি হবে? এই ক্ষেত্রে আমাকে বলো তো এল এর কি কোনো পরিবর্তন ঘটবে? এল এর কি কোনো পরিবর্তন ঘটবে? এল এর কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। কার পরিবর্তন? জি এর পরিবর্তন ঘটবে, জি এর পরিবর্তন ঘটবে। এখানে কিন্তু একটা ফ্যাক্টর কাজ করতেছে, ঠিক আছে? তোমরা ভাবতেছো যে জি এর কোনো পরিবর্তন ঘটবে না, জি এর মধ্যে পরিবর্তনটা ঘটবে, ঠিক আছে? তার কারণ হলো এখানে জি এর ইফেক্টটা তোমার আসলে চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ তড়িৎ ক্ষেত্র দেওয়ার কারণে সে বিক্ষেপ হবে। জিটা মানে আসলে কি, এমজি থেকে কিন্তু জি এসেছিল, খেয়াল করে দেখো, ফোর্স থেকে আসছিল। কিন্তু যদি তোমাদের সূত্র প্রমাণের দিকে একদম রুটে চলে যাও, মূল থেকে যে কিভাবে সূত্র প্রমাণ করে নিয়ে এসেছিলাম, সেক্ষেত্রে জি এর মানটা আসছিল কিন্তু তোমার হচ্ছিল এফ ইকুয়াল এম জি ইকুয়াল চলে ওমেগা স্কোয়ার এক্স, ওইরকম করে কিন্তু তোমার আসছিল, ঠিক আছে? তো এই ত্বরণটা তোমার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কিরকম চেঞ্জ হবে একটু দেখো, টি ইজ ইকুয়ালস টু টয়েস বাই রুট ওভার হলো কত এল ডিভাইডেড বাই জি প্লাস হলো কত এ। এটা তখন হবে সূত্র, আসল সূত্র। যদি এ ত্বরণের সময় মানে সেটা গতিশীল অবস্থায় যদি থাকে তাহলে সেটা তখন আসলে কি হবে, এর মান তখন দিতে হবে, এই যে লিফটের ক্ষেত্রে দেখলা। যদি না থাকে তাহলে এর মান 0। কিন্তু এখানে অবশ্যই একটা ত্বরণ আছে, কারণ কি, এখানে তড়িৎ বল ক্রিয়া করবে, সবসময় কি করবে, তোমার তড়িৎ বল ক্রিয়াশীল হবে। কথা বোঝা গেছে? এখানে সর্বদাই তোমার আসলে এই ত্বরণটা থাকবে, তার কারণটা হলো এই ত্বরণটা উদ্ভব হয়েছে তড়িৎ বলের কারণে। কারণ তুমি আবার ইলেকট্রিসিটি দিচ্ছ, এই যে ইলেকট্রিক ফিল্ড দিচ্ছ, যে তড়িৎ বলের কারণ থাকবে এখানে, ঠিক আছে? তড়িৎ বলের দরুন তোমার ত্বরণ, ঠিক আছে? না থাকলে নাই, যদি তড়িৎ বল না দাও তাহলে এর মান 0, আগের ইকুয়েশন আগের মতো চলবে। যদি তুমি তড়িৎ দিছো এটা হবে। এখন তড়িৎ দিলে আবার হবে না, আবার আরেকজন বলে উঠবে ভাই বক তো হলো লোহার তৈরি, যদি আমি এখন ম্যাগনেটিক ফিল্ড যদি দেই তাহলে তো লোহার কারণে তো চুম্বক আকর্ষণ বিকর্ষণ কিছু একটা কাহিনী ঘটবে। হ্যাঁ, সেটারও তোমার ব্যাখ্যা আছে, সেটারও তোমার চুম্বক বল হবে, ওখানে তোমার চুম্বক বললে কিছু ইকুয়েশন আসবে, আমরা দেখবো, একটু পরে দেখতেছি। আসো আগে এর ব্যাখ্যাটা করি। তড়িৎ বল F = QE, জানো না, মুখস্থ করো, কারণ স্থির তড়িৎ পড়িনি। আগামী ঈদের পর ইনশাল্লাহ আগস্টের ফার্স্ট উইক থেকে আমাদের স্থির তড়িৎ শুরু হচ্ছে। F = QE, মুখস্থ রাখো। F হলো তড়িৎ বল, বের করার সূত্র হলো F = 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই R²। ছোটবেলা থেকে পড়ে আসছো। আর তড়িৎ প্রাবল্য ই দ্বারা বোঝানো হয় তড়িৎ প্রাবল্য বের করার সূত্র E = 1/4πε0 Q ডিভাইডেড বাই R²। বারবার তোমাকে বলছিলাম তড়িৎ বল যেখানে থাকে সেখানে দুটো বস্তুর মধ্যে হয়, মহাকর্ষ বল দুটা, M1 M2। কিন্তু যখন মহাকর্ষ প্রাবল্য ছিল, ভর ছিল 1 কেজি, একটা বস্তুর ভর ছিল কত, 1 কেজি। দেখো এখানে তোমার চার্জ কিন্তু দেখো দুটো নাই, একটা আছে, এখানে চার্জ কয়টা, দুইটা, ঠিক আছে? এটা তোমার পার্থক্য খালি। প্রাবল্য এক ধরনের বল, কিন্তু তোমার দুটো বলের মধ্যে একটা বল হতে হবে তোমার কত, 1। আবার একটু ভালো করে খেয়াল করে রাখো, এগুলা তোমার স্থির তড়িতে ধরে ধরে করাই দিব, আপাতত মুখস্থ। তড়িৎ বলের ভিতর তোমার দুটো চার্জ থাকবে, প্রাবল্যের মধ্যে একটা চার্জ থাকবে, একটা চার্জ না, আসলে এটার সাথে আরেকটা চার্জ আছে, কিন্তু সেই চার্জের মানটা 1 কুলম্ব। এটাও এক ধরনের বল, এটাও এক ধরনের বল, এটা তো বলই, তড়িৎ প্রাবল্য বল, কিন্তু শর্ত হলো যে কোনো একটা কিউ এর মান হতে হবে তোমার কত, 1 কুলম্ব, ঠিক আছে? আর এটা তো তোমার জানোই। তারপরের লাইনে F = তোমার m এ লেখা যায় QE। তাহলে A = আমাদের তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, QE ডিভাইডেড বাই হলো কত তোমার m। m হলো তোমার চার্জের ভর, যদি ইলেকট্রন নিয়ে কাজ করো ইলেকট্রনের ভর দিবা, প্রোটন নিয়ে কাজ করলে প্রোটনের ভর দিবা। আর এখানে তোমার ইলেকট্রন না প্রোটন তার চার্জ, ঠিক আছে? যদি বলে দেওয়া থাকে ইলেকট্রন, তাহলে কি করবা, আমি ইলেকট্রন নিয়ে চিন্তা ভাবনা করতেছি, ইলেকট্রনের ভর হলো কত রে, 9.1 × 10⁻31 কেজি নাকি? আর ইলেকট্রনের চার্জ হলো কত, 1.6 × 10⁻19 কুলম্ব। আর এটার মান তো বলে দেওয়া থাকবে, ই এর মান।
তাহলে এখন ত্বরণ জাস্ট এইখান থেকে চেঞ্জ হয়ে যাবে, QE ডিভাইডেড বাই হলো কত তোমার M, এবং এটা প্লাস মাইনাস দিতে হবে। কেন প্লাস মাইনাস দিতে হবে তার ব্যাখ্যা দাও। আপাতত এখানে তড়িতের হিসাবটা একটু মুখস্থ করে রাখো। ইলেকট্রন যদি নেওয়া থাকে তাহলে ইলেকট্রনের ভর হলো 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার কত -31, আর চার্জ হলো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার কত -19। তো এই যে ত্বরণটা বের হলো, ত্বরণটা খালি ওখানে বসাই দিবা, না থাকলে নাই। ত্বরণ যদি তোমার বলে দেওয়া থাকে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হচ্ছে না, তার মানে ত্বরণ শূন্য। প্রয়োগ করা হলে তুমি দিয়ে দিবা। তা এখন প্রশ্নটা হলো আমি ওখানে প্লাস মাইনাস দিছিলাম, G প্লাস মাইনাস QE ডিভাইডেড বাই M, তো ওখানে প্লাস মাইনাস কেন দিলাম বলো? প্লাস মাইনাস হ্যাঁ না, সরল দোলক উপরে নিচে না, আমি তড়িৎ ক্ষেত্র দিব, ওর মধ্যে কি কাহিনী ঘটবে আমার দেখার বিষয় না। বেসর ফ্যাক্টর হলো ইলেকট্রন আর প্রোটন। আমাদের কিউ তো তোমার কত প্লাস মাইনাস হবে না ইলেকট্রন প্রোটনের জন্য, কিউ তো তোমার প্লাস মাইনাস হবে, তাই না? ওটার কারণে প্লাস মাইনাস আসছে। আচ্ছা, সূত্র কোনটা? এটা T = twice by √L ভাগ কোন সূত্র কথা বলতিছো? এই যে এটা তড়িৎ ক্ষেত্র তড়িৎ, ও তড়িৎ বলের সূত্র হলো, এই যে বুঝতে পারছি, দাঁড়া, তড়িৎ বলের সূত্র এটা তো পড়ছো তো, 9 পড়ছো না, 4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই কত R²। এটা কুলম্বের যে সূত্রটা ছিল ওটা তো তড়িৎ বল। আর প্রাবল্য বের করতে তোমার জাস্ট একটা চার্জ খালি 1 কুলম্ব হবে, ঠিক আছে? এই যে দুটো কিউ আছে না, দুটো কিউ এর মধ্যে একটা কিউ এর মান তোমার হচ্ছে 1 কুলম্ব হবে, এই যে 1 কুলম্ব একটা, ঠিক আছে? একটা 1 কুলম্ব হলে সেটাকে তোমরা হচ্ছে তড়িৎ প্রাবল্য বলা হয়। মহাকর্ষের ক্ষেত্রে পড়ছিলা F = G ভাগ হলো R² বা D²। এটা হলো মহাকর্ষ বল। আর মহাকর্ষ প্রাবল্য বের করার সূত্র হলো Gm ডিভাইডেড বাই হলো কত R²। এই যে এখানে যে m ছিল, এই m এর মান যদি তোমার 1 কেজি হয়, তখনই সেটাকে আমরা কি বলতে পারি? মহাকর্ষ বল থেকে মহাকর্ষ প্রাবল্য। ওই সেম জিনিস এখানে, তড়িৎ ক্ষেত্র থেকে তড়িৎ প্রাবল্য, ঠিক আছে? আচ্ছা, এবার যদি চুম্বক দেওয়া হয়, ঠিক, প্লাস মাইনাস তুমি ইলেকট্রন বা প্রোটন নিবা। ইলেকট্রন নিলে তোমার ছিল কত মাইনাস চার্জ, আর প্রোটন নিলে তোমার পজিটিভ চার্জ, শেষ, আর কোনো ব্যাখ্যা নাই তো। এখানে তোমার ছিল যেমন চার্জ দিলে তুমি ইলেকট্রনের চার্জ নিচ্ছ, ইলেকট্রনের চার্জ হয়নি তো, এখানে মাইনাস দেওয়া লাগতো। তোমরা তো তখনই বলা উচিত ছিল, তোমাদের লেখার সময় তো বলা উচিত ছিল যে ভাই আপনি তো প্রোটনের চার্জ লিখছেন, ইলেকট্রন বললেন, আবার লিখলাম হলো প্রোটনের চার্জ। প্রোটনের চার্জ তোমার তো নেগেটিভ, পজিটিভ। এবার দেওয়া হলো চুম্বক ক্ষেত্রে যদি দেওয়া হয়, তো চুম্বক ক্ষেত্র ওই যে আগে কথা বললাম, যদি চুম্বক ক্ষেত্র হয় তাহলে সেক্ষেত্রে তোমার সূত্রটা হলো তোমার T = twice by √over হলো কত তোমার L ভাগ হলো কত G প্লাস A। তো এখানে দেখো ত্বরণের পরিমাণটাও ওই আগের মতো, ওই যে লোহার বল যদি হয় থাকে, লোহার যদি বল হয়, চুম্বক তখন তাকে আকর্ষণ বিকর্ষণ করবে, হয়তো বা সে দ্রুত বা কিছু একটা কাহিনী ঘটবে, ঠিক আছে? আমার তো মনে হচ্ছে তো তাই। এই যে এইটার মান যদি বাড়ে তাহলে এটা তোমার কমবে, টি এর মান কমবে। টি এর মান কমা মানে কি? সে হচ্ছে তোমার তাহলে দ্রুত মুভ করছে, ঠিক আছে, বিকর্ষণ করতেছে, তখন তার উপর একটা কিন্তু বাইরে থেকে বল আছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। যখন চুম্বক দিচ্ছ বা তড়িৎ দিচ্ছ, তার মানে তোমার বাইরে থেকে কিন্তু ওই বলের উপরে একটা বল দিচ্ছ। যেমন দোলনায় যখন দোল খাচ্ছ, একবার দোল দিলা এভাবে দুলবে, কিন্তু যখন আবার মাঝখানে ধাক্কা দেওয়া হয় তখন কিন্তু আরো জোরে যায়। জোরে দেওয়ার কারণ কি? বাইরে থেকে তার উপর একটা বল উপযুক্ত হয়েছে, ঠিক আছে? এটার ক্ষেত্রেও কিন্তু অলওয়েজ একটা বল আসতেছে, এই জন্য ত্বরণ কিন্তু এটা, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবা যে এখানে এ দেওয়া আছে, তার মানে এই পুরো সিস্টেমের উপর অলওয়েজ একটা কি বাইরে থেকে বল প্রযুক্ত আছে। এবার যদি ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়, তাহলে ম্যাগনেটিকের জন্য আমাদের সূত্র হলো কি, আর সূত্র দিব? তোমাদের তো ম্যাগনেটই নাই, তোরা লাভ কি? ম্যাগনেটই তো তোমার নাই। F = তোমার ছিল QVB, হ্যাঁ ঠিক আছে। F = তোমার ছিল কত QVB, ঠিক আছে? এরপর আরো আছে QVB sin থিটা হয়, ঠিক আছে? তো sin থিটা তোমার হচ্ছে দরকার নেই আসলে, কারণ sin থিটার মান আমরা 90 ডিগ্রি ধরেই করব।
অত ভেজাল এর মধ্যে করবে না। ওটা আমাদের চুম্বক চ্যাপ্টারে ছিল, এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা ছিল এরপর। তো তোমাদের একে তো তোমার চুম্বক চ্যাপ্টার নাই, তার মানে এই সূত্রটা আসলে না পড়লেও চলে। যাই হোক, এখন আসো এফ ইকুয়াল টু আমার কি লেখা যায়, এম এ আমি বলে দিচ্ছি কোনটা কি একটু পরে বলে দিচ্ছি, আগে সূত্রটা লিখে নেই। কিউ ভি বি, আর এই যে এ ইকুয়াল টু হলো তোমার হচ্ছে কত, কিউ ভি বি ডিভাইডেড বাই হলো কত, এম। কিউ হলো তোমার হচ্ছে 4, আমি তো তাই জানি কিউ মানে 4। এখানে কিন্তু 4 এমন হতে পারে কিউ ইজ ইকুয়াল টু হলো তোমার হলো 10 ইলেকট্রন, মানে 10টা ইলেকট্রন হতে পারে। ঠিক আছে, তাহলে 10ই দিবা, 10টা ইলেকট্রন নিক্ষেপ করছে ওর ভিতর। যে বেগে নিক্ষেপ করবা ইলেকট্রন, যে বেগে ইলেকট্রনের বেগ, ইলেকট্রন না দিলে ভুল হবে আসলে, কারণ প্রোটন হতে পারে, সেই হিসাবে তোমার হলো চার্জের বেগ। এটার নাম হলো তোমার তড়িৎ চৌম্বক ক্ষেত্র। ওই যে তড়িৎ ক্ষেত্র ছিল সেরকম, এটার নাম হলো তোমার হলো চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র। এম হলো তোমার চার্জের ভর। চার্জের ভর, যদি তোমার চার্জ যদি দেওয়া থাকে, তোমার আসলে ইলেকট্রন দেওয়া থাকে ইলেকট্রনের ভর, প্রোটন দেওয়া থাকলে প্রোটনের ভর, সেটা দেওয়া থাকলে সেটা আর কি। তাহলে আমাদের সূত্রটা এখান থেকে তোমার এর বদলে আসবে হলো, আমি আগে লিখে দেই, কিউ ভি বি ডিভাইডেড বাই হলো কত তোমার এম, কিন্তু প্লাস মাইনাস। আবার সেম কথা, প্লাস মাইনাস কেন হবে? প্লাস মাইনাস তো ওটাই তো তোমার ছিল পজিটিভ চার্জ বা তোমার ছিল নেগেটিভ চার্জ। আরো আছে কেচ্চা কাহিনী, একটা দিব আরো, ওগুলো না করলেও চলে আসলে, কিন্তু লিখে রাখো যারা একটু চাও যে আমি এইসব কেস হলে, এরকম কেস কাহিনী কেচ্চা কাহিনী ঘটলে কিন্তু দিতে পারবো। স্যাটেলাইট সম্পর্কে মনে আছে কার কার? স্যাটেলাইট 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 মনে পড়ে, ইয়েতে পড়েছিলাম তোমার হচ্ছিল স্যাটেলাইট মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে, কালীতলায় যারা আছে তাদেরকে আর কি। তো স্যাটেলাইটের জন্য একটা পর্যায়কাল ছিল, বুঝিনি? ও স্যাটেলাইট, ওটা তো কৃত্রিম উপগ্রহের জন্য ছিল আর কি। যাই হোক, তো স্যাটেলাইটের জন্য দেখো টি বের করার কিন্তু একটা সূত্র ছিল, মনে আছে কি? যাদের সামনে বই আছে একটু দেখতে পারো। টি বের করার কিন্তু একটা সূত্র ছিল, পর্যায়কাল বের করতে হয়, কত বেগে স্যাটেলাইটকে বের করে নিক্ষেপ করা হচ্ছে, এরকম কিন্তু সময় ছিল। ভূস্থির উপগ্রহ বলা হয় কাকে? যে উপগ্রহের পর্যায়কাল তোমার হচ্ছে হলো 24 ঘন্টা, তাকে বলা হয় তোমার ভূস্থির উপগ্রহ। এভাবে কিন্তু ছিল। আবার সেখান থেকে টি বের করারও কিন্তু একটা সূত্র ছিল, মনে আছে কিনা জানি না, একটু লিখে রাখতে পারো। যেহেতু পর্যায়কাল নেই হিসাব, সেই হিসাবে তোমার পর্যায়কাল যদি বলে দেওয়া থাকে স্যাটেলাইটের, এটা আসলে মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে পড়ছো, স্যাটেলাইট তাহলে টি বের করার সূত্র হলো টি ইজ ইকুয়ালস টু টয়েস পাই, মনে হয় না, টি ইজ ইকুয়ালস টু টয়েস পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই হলো তোমার হলো জিএম। এটা একটা হয়, আর একটা তোমার ছিল টয়েস পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই হলো তোমার হলো কত, ভি, যে বেগে তোমার ছিল পাক খাচ্ছে আর কি। ঠিক আছে, আর একটা সূত্র শুধু লিখে দিব, আমার কাছে একটা স্কেল আছে, দেখো যেহেতু এটার একটা পর্যায়কাল হয়েছে না, এটা কিন্তু বৃত্তাকারে ঘুরতেছে, তার কিন্তু পর্যায়কাল। তো ওই পর্যায়কালটা নিয়ে আসার কারণটা হলো, ধরো এরকম করে দেওয়া আছে, ঠিক আছে? তো এটা তো যদি দোল খায় তাহলে সেটা তো তোমার ছিল সরল দোলক, তাই না? তার জন্য পর্যায়কাল বের করবা, ঠিক আছে? আর একটা তোমাদের মনে আছে কিনা, একদম চ্যাপ্টারের শুরুতে পড়াইছিলাম পর্যায়বৃত্ত গতিপথ রাস্তাটা তোমার হয় 3 ধরনের হয়, ঠিক আছে? 3 ধরনের কি কি? সরল রৈখিক। তো এ যাবৎকালে যেটা পড়ছো সেটা সবই তোমার কিন্তু সরল রৈখিক ছিল। এই যে এটা হলো তোমার কি, বৃত্তাকার, ঠিক আছে? আর একটা যদি হয়, দেখো
এইভাবে যদি বৃত্তাকারে ঘুরানো হয় কোন একটা তোমরা কিন্তু নিয়ে এভাবে কিন্তু দেখো সরল রেখা কিন্তু আস্তে আস্তে দেখা এটা কি তোমার সরল রেখা, ঠিক আছে? তো যদি এখন এটাকে সরল রেখা না করে যদি এইভাবে যদি ঘুরাও তারও কিন্তু একটা পর্যায়কাল আছে, ঠিক আছে? বৃত্তাকারে ঘুরাচ্ছ তারও কিন্তু একটা কি আছে তোমার পর্যায়কাল আছে। তাহলে এই টাইপের বস্তুর জন্য তাহলে দোলনকালটা কি হবে, ঠিক আছে? আরেকবার আমি দেখো এইভাবে ঘুরাচ্ছ সেটা তো সরল রেখা, ঠিক আছে? সরল রেখার জন্য এই যাবৎকালে মেলা হিসাব টিসাব করে ফেলছো, ঠিক আছে? আর এটা হলো তোমার বৃত্তাকার, বৃত্তাকার হলে তো তোমার এটা স্যাটেলাইট, স্যাটেলাইট হলে পৃথিবীর ভরটার মেলা কিছু আসবে, ঠিক আছে? তো স্যাটেলাইটের জন্য তুমি দেখছো, ঠিক আছে? এটা স্যাটেলাইট কৃত্রিম উপগ্রহ কত বেগে ঘুরতেছে সেই বেগ, জি মানে হলো তোমার ছিল মহাকর্ষ ধ্রুবক 6.673 × 10⁻11। ভর এম মানে কি ভর, কার ভর? পৃথিবীর ভর, এটা কিন্তু পৃথিবীর ভর। আবার আমি ভাবো না কৃত্রিম উপগ্রহের ভর, ছোটাদের এম সবসময় নেগলেক্ট হয়ে যায়, অটোমেটিক কাটাকাটি চলে যায়। আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, আর এইচ হলো পৃথিবী থেকে কত উচ্চতায় আছে স্যাটেলাইটটা। তো না হয় যাই হোক ওগুলো আমি বের করতে পারলাম। এখন যদি তোমার এই যে এইভাবে যদি বৃত্তাকারে যদি ঘোরে তখন তাহলে কি হবে, তখন তার জন্য কি হবে, ঠিক আছে? এই বৃত্তাকারে যদি ঘোরে তার দোলনকাল বের করার জন্য এটাকে ইংলিশে নাম আছে, বাংলায় নাম জানি না, তো যাই হোক দরকার নাই। বৃত্তাকারে যদি ঘোরে, ঠিক আছে, এটা পথটা হবে তোমার ছেলে এই যখন যদি সরল দোলক দেওয়া হয়, ঠিক আছে? সরল দোলক দেওয়া থাকলে তার গতিপথটা এই যে এরকম, এটা হলো তার গতিপথ। যদি এভাবে যদি বৃত্তাকারে পাক খায়, ঠিক আছে, তাহলে তার টি বের করার সূত্র হলো টি ইকুয়ালস টু আই মানে হলো তোমার তো সবাই জানো জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। আর তাও মানে হলো তোমার বৃত্তাকারে যেহেতু ঘুরতেছে তখন তার ফোর্স প্রযুক্ত হচ্ছে না, তখন সেটাকে বলা হয় তোমার ছিল কত টর্ক। এখন জড়তার ভ্রামক, কার জড়তার ভ্রামক হবে? যে বব থাকবে সেটা, যে জিনিসটা বৃত্তাকারে ঘুরবে তার জড়তার ভ্রামক। যদি তুমি এখন চিন্তা ভাবনা করো যে সরল দোলক ঘুরতেছে তার মানে বব ঘুরতেছে, বব দেখতে হলো তোমার কি গোলক, তাহলে গোলকের জড়তার ভ্রামক দিবা। এখন যদি ওটা না হয়, যদি এরকম হয়, এটা দেখো, যদি এই যে এটা থাকে, এই যে এটা সিরিজ ডিস্ক মনে আছে, সিরিজ ডিস্ক যদি বৃত্তাকারে ঘোরে তাহলে কি এটা কি তার পর্যায়কাল হবে না? অবশ্যই হবে। দেখো এটা এখন কেমনে দেখাই যে এইটা মোটামুটি একটা হবে, ওয়াল্লাহ। এই যে বৃত্তাকারে ঘুরতেছে দেখো, এক সাইডে কালো এক সাইডে কিন্তু তোমার আসলে সাদা, এই যে সাদা পিন এই সাইডে কালো পিন, এই যে বৃত্তাকারে কিন্তু ঘুরতেছে। যাই হোক ব্যালেন্স হচ্ছে না এই যে বৃত্তাকারে, তাহলে তার কিন্তু কি থাকবে, এটা অবশ্যই তার পর্যায়কাল থাকবে। তাহলে পর্যায়কাল থাকবে, এখন তাহলে পর্যায়কাল বের করে সূত্র হলে যে এইটা, তাহলে এখন আই কার হবে এই ক্ষেত্রে, কার হবে? এই যে এটা তো সিরিজ ডিস্ক, তাই না? সিরিজ ডিস্ক হলে তার জড়তার ভ্রামক হবে কার সমান? সিরিজ ডিস্কের জড়তার ভ্রামক হবে। যদি বব ঘোরে তাহলে বব দেখতে কি রকম হয়? গোলক। বব দেখতে কি রকম হয়? গোলক। তখন গোলকের জড়তার ভ্রামক নিবা, ঠিক আছে? টর্ক এই যে এফ আর, ব্যাসার্ধ নিবা এবং বল নিবা, কত বল তুমি প্রয়োগ করছো, আর ব্যাসার্ধ হলো যে বৃত্তাকার পথে ঘুরবে, এই যে বৃত্তাকার পথে ঘুরবে এটা, আর তার উপর কত বল প্রযুক্ত করছে সেটা এফ। তাহলে টাউ ইজ ইকুয়ালস হলো কত তোমার এফ আর, তাহলে তোমার কিন্তু প্রযুক্ত বল বের হয়ে যাবে। আচ্ছা, তো মোটামুটি আমাদের টি নিয়ে আর আমার কাছে আছে আর নাই, আর এগুলো তোমরা পারবা, এগুলো পারবা, কারণ এগুলো করে দিছি তোমাদের। ওই যে এল এর সাথে সম্পর্ক আছে, যে সুতার দৈর্ঘ্য বাড়লো কমলো, তারপর ছিল পৃথিবীর গভীরে নিয়ে গেলে, তারপর ছিল পৃথিবী থেকে এই উচ্চতায় তুললে সেক্ষেত্রে তোমার কি হবে দোলনকাল, পাহাড়ের উচ্চতা নির্ণয়, এগুলো কিন্তু তোমাদের করে দিছি একাডেমিকে। এই জিনিসগুলো ছিল না, এগুলো আমি তোমাদের কাছে দেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস একটু তোমাদের ধরি, এবার দেখি পারো কিনা, কি পড়ছো কি বুঝছো নিজে। আর দুটো অঙ্ক করে দিব, দুটো কি তিনটা হাতে কোশ্চেন করাবো আমি ঠিক করে রাখছি। আচ্ছা দেখো, এরকম একটা স্প্রিং কনস্ট্যান্ট আছে, তার মান হলো তোমার ছিল ৩৩ নিউটন পার মিটার। এই স্প্রিং কনস্ট্যান্টকে 1/2 ভাগ, এটা হলো 2, এখানে 3, এখানে হলো তোমার 4, তার মানে 2:3:4 অনুপাতে ভাগ করছো। প্রশ্ন হলো K1 = what, K2 = what, K3 = what, বের করো। এটা বাদ দেই, এটা লিখলে আবার ভাববা যে 2, 3, 4 কই থেকে লিখছি। একটা স্প্রিং কে 3 ভাগে ভাগ করছি, সে ভাগের প্রতিটার মান হলো তোমার 2:3:4 অনুপাতে ভাগ করছি। সেই যে তোমার আসলে অনুপাতের অঙ্ক 9, 10, 7, 8 করছো সেই নিয়মে করতে হয়,
দেখি করে বের করো তো কত হয়, করে আমাকে জানাও। মানে প্রসেস জানাও, উত্তর জানালে আবার সমস্যা, আমার তো উত্তর মুখস্থ না। প্রসেসটা কিভাবে করতেছে সেটা জানাবা। ওটা একটু করো, করে কত আছে, তারপর আমার এই কথাটা একটু লিখে নিও। কেমনে করলে সেটা কও, আমার তো প্রসেস জানা লাগবে, আমি তো ওটা জানতেছি না। কেমনে করছো সে প্রসেসটা কও, K1 সমান কেমনে করছো কও। যোগ করছো? হ্যাঁ, যোগ করে যার ভাগ, এই প্রথম অংশের জন্য 2, তাই 2 দ্বারা ভাগ করছো, তাই না? তারপর চলে K2, ওটা তো কে থাকবে ইন্টু কে, মানে টোটাল যেটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপর 2 + 3 + 4, এটার জন্য হলো 3 ভাগ আছে, সেজন্য 3 দ্বারা ভাগ, ঠিক কি না? বোঝা গেছে? তাহলে ঠিক আছে, তোমার হলো উপরে হলো অনুপাতগুলো যোগ করতে হয়, আর নিচে হলো ওই সংখ্যাটার ভাগ করতে হয়। এখন তুমি যদি এটার উপর বেসিস করে তুমি 10 ভাগ করা হোক, 20 ভাগ, 30 ভাগ, যেটাই দেওয়া থাকুক না কেন, সব কিন্তু করা যাবে, ঠিক আছে? এবার দেখো স্প্রিং ধ্রুবকের নির্ভরশীলতা। স্প্রিং ধ্রুবকটা কার উপর নির্ভর করে বলো তো? স্প্রিং ধ্রুবকটা কোন কোন জিনিসের উপর নির্ভর করে? কে এর মান কার উপর নির্ভর করে? পাক সংখ্যার উপর নির্ভর করে, এবং সেটাতে স্প্রিং কে কাটাকাটি করছিলাম কিন্তু সেই হিসাবে। তাহলে সেই হিসাবে কিন্তু আমরা এইভাবে লিখতে পারছিলাম, তাই না? পাক সংখ্যা যত বেশি হবে কে এর মান তত কিন্তু কম ছিল, পাক সংখ্যা যত তোমার কম হবে কে এর মান তত বেশি হয়, এজন্য ছোট স্প্রিং এর কে এর মান কিন্তু বেশি। আচ্ছা, তারপর দেখো 2 নাম্বার, ঠিক আছে, ক্ষেত্রফলের উপর নির্ভর করে। উপাদানের ক্ষেত্রফলের উপর। কি ক্ষেত্রফল মানে কি? স্প্রিং এর যে ক্ষেত্রফলটা, এই যে স্প্রিংটা এটা কতখানি মোটা, এটার জন্য যতখানি হবে, এই স্প্রিংটা যদি একটু মোটা হয় তাহলে তার জন্য কিন্তু তোমার হচ্ছে স্প্রিং কনস্ট্যান্টের মান কিন্তু তত বেশি হবে, ঠিক আছে? মোটা স্প্রিং শক্তিশালী বেশি না, এই দুটার উপর তোমার নির্ভরশীল। তবে আমাদের এটা লাগছিল, এটা লাগেনি, বলা যায় না কোন জায়গায় লাগে না লাগে। স্প্রিং ধ্রুবকের নির্ভরশীলতা দুটো জিনিসের উপর নির্ভরশীল। এক নাম্বার হলো তোমার হচ্ছে কে সমানুপাতিক 1/n, আর 2 নাম্বারটা হলো কে সমানুপাতিক a। ক্ষেত্রফলের উপর, ক্ষেত্রফল যত বেশি হবে কে এর মান তত বেশি হবে। আগে দুটো প্রশ্ন আগে করে দেই আগে, আমার কেন জানি মনে হলো এই জিনিসটা করলে খুব ভালো হয়। এই বইয়ের এগুলো আসলে করাইছি, তারপরও যেহেতু নাম দিছি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ, 2-4টা কোশ্চেন না করলে কেমন জানি লাগে। আসো, যত মোটা বই রে দেখাই যায় না। 1 কেজি ভরাদর্শ ভর একটি চলমান প্ল্যাটফর্মের উপর রাখা হয় যখন 1 কেজি আদর্শ ভর চলমান প্ল্যাটফর্মের উপর রাখা হয়, তখন তার স্পন্দনের হার 125 ভাইব্রেশন পার মিনিট। তারপর হচ্ছে কোনো অজানা ভরের জন্য স্পন্দনের হার এত হবে। স্পন্দনের হার 243 পার মিনিট হবে, v =
ডি এর মান বলে লিখছো। আচ্ছা তাহলে দেখো এখানে বলছে যখন 1 কেজি আদর্শ ভর মানে 1 কেজি সেটা চলমান প্ল্যাটফর্মের উপর রাখা হলো। একটা প্ল্যাটফর্ম মনে করো যে আছে চলমান, যেটা রানিং অবস্থায় বা কাটাকাটি করতেছে, এরকম আপ ডাউন করতেছে, ঠিক আছে? তো তার উপর যখন রাখা হলো, সেটা রাখার কারণে স্পন্দনের হার তোমার 125 ভিপ পার মিনিট। এটার দ্বারা কি বুঝো বলো তো দেখি আমাকে, ভিপ পার মিনিট দ্বারা কি বুঝো? ভিপ, হ্যাঁ মিনিটে, তারপর কি মিনিট লেখা আছে তো বোঝা যাচ্ছে মিনিট। ভিপ মানে হলো তোমার ভাইব্রেশন। হ্যাঁ 125টা তাহলে কম্পন দিবে ভাইব্রেশন। ভিপ মানে হলো তোমার কিন্তু ভাইব্রেশন, মিনিটের হিসাব। তার মানে এখানে তোমার কম্পাঙ্ক সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? তার মানে তোমার কত কম্পাঙ্ক মানে এস এর মান দেওয়া আছে, ঠিক আছে? তো যাই হোক, এখানে দেখো আরেকটা জিনিস, ভর দেওয়া আছে 1 কেজি, তার কারণে এই পরিমাণ ভাইব্রেশন হয়। যদি ভরটা তোমার এখন চেঞ্জ করে দেওয়া হয়, তার কারণে দেখছি এমন একটা ভর দেওয়া হয়েছে, তার কারণে তোমার আসলে কম্পাঙ্কর মান কত বাড়ছে। তার মানে কি হয়েছে, তোমার কম্পাঙ্ক বাড়ছে, তার মানে ভর তোমার কি কমছে। তাহলে বলো তো, এমনিতেই বলো তো আমাদের যে কি বের করতে হবে, কোন অজানা ভর, তার মানে M2 বের করতে হবে, ঠিক কিনা? M2 এর মান কত হবে? 1 এর চেয়ে বেশি হবে না কম হবে? 1 এর চেয়ে বেশি হবে না কম হবে? সোজা হিসাব, 1 এর চেয়ে কম হবে, কারণ তোমার কম্পন বাড়ছে না, ভাইব্রেশন। তরঙ্গ চ্যাপ্টার হলো এটা পড়ানো হয়। তরঙ্গ চ্যাপ্টার ক্ষেত্রে ভরের সাথে কম্পাঙ্কের একটা সম্পর্ক আছে। তো ওই ক্ষেত্রে আমরা বলতাম যে, আমি মোটা সোটা মানুষ, নড়াচড়া করতে পারি কম, ঠিক আছে, মানে কাঁপতে পারি কম। তার মানে আমার ভর বেশি, কাঁপতে পারি কম। যার ভর কম, ছোট চিকন চিকন চেংড়া বেংড়া দেখো না, খালি মানে দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে, ওই অবস্থা আর কি। যার ভর কম সে লাফালাফি বেশি বেশি করবে, তার মানে কাঁপবে তার কি বেশি। এমনিতে কিন্তু তোমার তাহলে বোঝা যাচ্ছে এম এর মান কি হবে, তোমার কম। আচ্ছা তাহলে এখন কোন ইকুয়েশন নিয়ে করবো? এটা তোমার আসছিল বুয়েটে আসছিল, 10-11তে আসছিল। এটা দেওয়ার কারণ আসলে ডিফারেন্ট টাইপ একটু, ঠিক আছে? এইটার কিন্তু প্ল্যাটফর্ম দেওয়া আছে। সমস্যা হলো দেখো, ভাইব্রেশন তুমি চিনতে পারলেও কিন্তু সমস্যা হলো প্ল্যাটফর্মের উপর রাখা আছে। এটা আবার কি জিনিস হলো? আমরা প্ল্যাটফর্মে কোনো অঙ্কই করিনি, ঠিক আছে? কিন্তু দেখো আমরা কিন্তু এফ এর সাথে এম এর একটা সম্পর্ক পড়ছি। কি সেটা? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? এফ এর সাথে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? বর্গমূলের ব্যস্তানুপাতিক পড়ছিলাম আমরা, ঠিক আছে? তা আমরা সেটা দিয়ে করবো। আমরা প্ল্যাটফর্মের জন্য আমার দরকার আছে, আমি কি প্ল্যাটফর্মের জন্য নতুন করে সূত্র মুখস্থ করব? আমরা তো এটা জানি যে এফ এর সাথে আমাদের সম্পর্ক হলো বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তাহলে f1 = হলো কত, k1, 1 ভাগ হলো কত √m1, f2 = 2 নাম্বার ক্ষেত্রে k ভাগ হলো √, তোমার কত m2। তাহলে দেখো তখন তোমরা পারবা কি পারবা না? আমার তো মনে হয় পারা উচিত, পারা উচিত না? যদি 2 ভাগ তুমি যদি 1 করো, তাহলে হচ্ছে তোমার f2 ডিভাইডেড বাই হলো কত f1, কাটাকাটি করলে ব্যস্তানুপাতিক হিসেবে উপরে হলো √m1, নিচে হলো কত √m2। ব্যস্তানুপাতিক হলে কি বলছিলাম আমি, ক্রস হয়। ব্যস্তানুপাতিক ক্ষেত্রে কি হয় আমাদের, সর্বদা ক্রস। তাহলে এই সমীকরণ থেকে তোমরা m2 একটু বের করো তো। ওখানে কেমন জানি করে রাখছে জানি না, স্প্রিং কনস্ট্যান্ট নিয়ে এসেছিল, মানে প্ল্যাটফর্মের জন্য একটা ধ্রুবক হয়তো হবে, সেটাকে k এর মান। তো একটু m2 এর মানটা বলে দেখো তো দেখি তো মেলে নাকি অ্যান্সার। আমরা তো ওই নিয়মে করতে চাচ্ছি না আমি। (0.26) মিলে গেছে, লেও 10 নাম্বার। আমরা আসলে ওই নিয়মে করতে চাচ্ছি না। আমার কথা হলো যে আমি নতুন কোনো কিছু শিখতে চাই না। আগে যতটুকু আমি যে জানি সেটাতে যতদূর যাওয়া যায় আমি যাব। যখন আমার দেয়ালে পিঠ ঠেকবে তখন আমি নতুন কিছু শিখবো। এই যেমন আজকে যে সূত্র যেগুলো দেখে দিলাম, এগুলো কিন্তু তোমার খুব একটা আসে না, ঠিক আছে? তবে আসে না বললে আবার ভুল হবে। আসে না বললে কিন্তু তোমার ভুল হবে। 20টা থাকবে বুয়েটের প্রশ্ন, সোজা হিসাব 20টা থাকবে, তুমি 15টা ইজিলি তুমি পাবা। আমি যে লেভেলের কনসেপ্ট দিয়ে তোমাকে পড়াচ্ছি একাডেমিকে, তুমি নিশ্চিত থাকো যদি সেগুলো যদি পড়ো 100% গ্যারান্টি, আমি বাজি সহ বলতে পারবো তুমি হচ্ছে 15টা অ্যান্সার করতে পারবা, 5টা পারবা না। 5টা যদি বাকি সূত্রগুলো দিয়ে করতে হবে, ঠিক আছে? তো ওগুলো তো তোমার জাস্ট লিখে দিলাম, এগুলো দিয়ে হয়তো তোমার দেখবা যে যখন তোমরা অ্যাডমিশন ফুল ফর্মে পড়বা তখন আবার এগুলো পড়াবে না, যেগুলো পড়াইছে এগুলো পড়াবে না, তখন আবার ওগুলো জিনিসপত্র পড়াবে, ঠিক আছে? দেখা যাবে তো তখনই তোমার যারা একদম রেগুলার মোটামুটি ভালো মতো পড়ে তখন তাদের 20টাই হয়ে যায়। তো 20টার মধ্যে আসলে 15টা অ্যান্সার করলে না বুয়েটের টপ লেভেলের সাবজেক্টই পাওয়া যায়। আসো তারপরে অঙ্কটা কেন জানি আমাদের সলভগুলো কেন জানি আমার পছন্দ না। এই উদ্ভাসের বইয়ের সলভটা দিতে কেমন জানি এটা করছে। এবার দেখো পৃথিবীর যেটা আমি দেই, এবার যেটা করছে তোমার বুয়েটে আসছিল, এটা 16-17তে আসছিল। ওই যে
মনে পড়ে এই যে জো বাইডেনের সাথে আমাদের মিটিং আছে, তো আমেরিকায় যাইতে হবে, পৃথিবীর মাঝখানে তোমার ছিল কত সুড়ঙ্গ করে দেওয়া হয়েছে, এই যে এরকম সুড়ঙ্গ, এরকম সুড়ঙ্গ, এটা কিন্তু আমরা পড়ছি। তো এখন আমাদের বলো তো, এই যে পৃথিবী যখন যাবা তার দোলনকাল কত হবে, বের করার সূত্র কি দিকে দিছিলাম? পৃথিবী যে যাচ্ছে তার ভিতরে সুড়ঙ্গ পথে যখন যাচ্ছে তার দোলনকাল কত হবে বলো তো দেখি, ছিদ্র পথে, না হলে বই বাইর করে দেখো, আমার মনে নাই। কি ছিল, কি সূত্রটা ছিল একটু দেখে বলো তো। টিজিকস আমার খেলে মনে আছে টয়েস পাই, তারপর রুট ওভার আছে, রুট ওভার দিয়ে কিছু একটা আছে, একদম সূত্র প্রমাণ করে করে দিছিলাম না? বলো বলো, কেউ একজন বলো। পৃথিবীর পথে যায় যে এরকম করে অনেক কিছু, যে সাম্যাবস্থা ধরছিলাম, ধরে তোমার ছিল জি আর আর ভাগ জি, প্রমাণ করে দিছিলাম না? ওই যে জো বাইডেনের সাথে মিটিং, এখন মনে করো যে আমাদের চিন্তা ভাবনা কিছু এখান থেকে লাভ দিয়ে যাবো, এখানে আসতে না আসতে আবার পৃথিবী নিচের দিকে টানবে, দেওয়ার কারণে আবার এইদিকে যাবো, আপ ডাউন করবো, ঠিক আছে? তো তার একটা তো পর্যায়কাল হয়, তো পর্যায়কাল বের করার সূত্র হলো এটা। তো বুয়েটের ফার্স্ট প্রশ্নটা ছিল, এটা ছিল হলো তোমার বুয়েট হলো 16-17-তে আসছিল, আমি প্রশ্নটা তুললাম না কারণ অনেক বড় প্রশ্ন। তো তোমার বলছে সুড়ঙ্গ করে দেওয়া থাকলে তার পর্যায়কাল কত হবে, তাহলে পর্যায়কালটা বের করে বলো কত হবে। পৃথিবীর ব্যাসার্ধ তো মুখস্থ, বলে দেখো তো কত আসে টি এর মান, পর্যায়কালটা বের করো। আরেকটা জিনিস বের করতে বলছে, আমি ওটা বের করবো, আগে এটা বের করো, আগে এটা বের করো, তারপর আমরা ওটা বের করতেছি। টি এর মান কত আসে বের করো, তারপরটা আমি পরে দেখতেছি। কিলে আর ভাগ জি করতে এতক্ষণ সময় যদি লাগে রে, সর্বনাশ করেছে। বলুন কাল কত হলো, 5077 যাই হোক, দোলন কাল তো এই পাশ থেকে তো এখানে আসতে হবে, আবার যাইতে হবে। এ দোলন কাল মানে কি, এখান থেকে এখানে আসে আবার কত এখানে যাবে, ঠিক আছে? আমার কিন্তু একটা নোটে দেখবে একটা প্রশ্ন আছে যে আমেরিকায় পৌঁছতে কত সময় লাগবে, তার মানে কি হবে তখন বলো তো? আমেরিকায় পৌঁছতে কত সময় লাগবে যদি বের করতে বলে, তাহলে কি করা লাগবে? হ্যাঁ, কে 2 দ্বারা কেন ভাগ করবা, কি জন্য 2 দ্বারা ভাগ করবা, কি জন্য? একবার যাবে, কিন্তু যাইতে বলছে, আসতে বলেনি কিন্তু, ঠিক আছে? যাইতে বলছে, আসতে বলেনি, তাহলে তুমি তো পর্যায়কাল মানে কি, আসা যাওয়া, এটা তো তোমার পর্যায়কাল, কিন্তু তোমাকে যাইতে বলছে খালি, এজন্য আমাকে 2 দ্বারা ভাগ করে নিতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে যাই হোক, এবার তোমাকে বলছে যে সরণ যদি এত হয় ত্বরণ কত, সরণ যদি এটা হয় ত্বরণ কত। তো এখন সরণ এটা দেওয়া আছে, আমাকে বলো তো চিত্র থেকে এইটা আমি কিভাবে আঁকাবো, কই থেকে আঁকাবো এক্স এর মানটা? এক্স এর মানটা সরণ বলছে, তাই না? তাহলে সরণ কই থেকে হয়, এই যে এখান থেকে সরণ তোমার কত, এটা এক্স, ঠিক কিনা? এক্স এর মান দেওয়া আছে, তাহলে ত্বরণ কিভাবে বের হবে বলো? আর ওমেগা সমান কি লেখা যায়, ঠিক আছে? তাহলে হয়ে যাবে না? আর সব ঠিক আছে তো নাকি? প্রশ্ন বলে দিছে কিন্তু এখানে সরণ দেওয়া আছে, সরণ হলে এত দূরত্বে বস্তুটির ত্বরণ ও দোলনের পর্যায়কাল নির্ণয় করতে হবে। তো পর্যায়কাল তো আমি বের করছি, তো সরণ দেওয়া যদি থাকে তাহলে কি এই সূত্র ইউজ করলে আমি কি ত্বরণ বের করতে পারবো না? আমার কি চিত্র ঠিক আছে রে? লেখা কি ঠিক আছে সবকিছু, নাকি ভুল আছে কোনোটা? সরণ দেওয়া আছে, ত্বরণ বের করতে হবে, ত্বরণ বের করার সূত্র তো a = ওমেগা স্কয়ার x। আমার সবকিছু ঠিকঠাক আছে না? কেন্দ্র থেকে কি জন্য, কেন্দ্র থেকে কি জন্য হবে, যাও এখন কথা নাই, আবার কেন্দ্র থেকে কি জন্য নিব? সরণ আমি পৃথিবী থেকে
লাফ দিচ্ছি পৃথিবীর উপর থেকে, লাফ দিচ্ছি ভিতরে ঢুকবো, তার স্মরণ তো আমার উপর থেকে তো হবে। আমি পৃথিবীর কেন্দ্র থেকে কেন নিব? পৃথিবীর কেন্দ্র থেকে কেন নিব? এটা খালি কি জান দরকার যে? হ্যাঁ, আরে বৃত্তাকার পথে কেন ঘুরবে? এটা তো তোমার আপ ডাউন করতেছে না, উপরে আপ ডাউন করতেছে তো, সরলসন্ধিত স্পন্দনই তো। আর এটা সরলসন্ধিত স্পন্দনের সমীকরণ না। তোমার হচ্ছে এক্সটা নিতে হয় সবসময় সেন্টার পয়েন্ট, মানে সাম্যাবস্থা থেকে। ঠিক আছে, সবসময় কই থেকে নিতে হয় বলছিলাম না? সাম্যাবস্থা থেকে নিতে হয়। সাম্যাবস্থা থেকে তোমার সর্বদা তোমার এক্স নিতে হয়। ঠিক আছে, সাম্যাবস্থা থেকে নিতে হবে। আচ্ছা, এই জন্য এক্সটা হলো তোমার পৃথিবীর কেন্দ্র থেকে। অবশ্য প্রশ্নে তোমার ভালো করে বলে দেওয়া আছে পৃথিবীর কেন্দ্র থেকে এত মিটার দূরত্বে তার ত্বরণ কত হবে। ঠিক আছে, হ্যাঁ, মানে প্রশ্নে একদম ভালো করে বলে দেওয়া আছে পৃথিবীর কেন্দ্র থেকে। আমি ইচ্ছা করে দেইনি, আমি খালি ডাইরেক্ট বলছি সরণ। কিন্তু সরণ দেওয়া আছে মানে সরণ সর্বদা পৃথিবীর কেন্দ্র থেকে নিতে হয়। এবার আসো, এরপর হলো রুয়েট 18-19। রুয়েট 18-19, আমরা রুয়েট 18। এখানে কিন্তু অনেক প্রশ্ন আসছে রে। তোমার হচ্ছে দোলনকাল যে দৈর্ঘ্য হ্রাস পাবে এন দিয়ে, যে প্লাস মাইনাস দিনের দৈর্ঘ্য হ্রাস পাবে কত হবে না হবে, এই টাইপের অঙ্ক কিন্তু ভালোই আসছে। ঠিক আছে, তো ওগুলো অঙ্ক তো অনেক করাইছি, তোমরা নিজেরাও করছো, সেম জিনিসই আবার করাতে চাচ্ছি না। তো রুয়েটের এই অঙ্কটা কেন জানি আমার কাছে একটু ভালোই লাগলো। 1 মিটার দৈর্ঘ্যের একটি সরল দোলক, 1 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে আসলে কি 1 মিটার মানে কত? সুতার দৈর্ঘ্য। ঠিক আছে, বলে দিছে 1 মিটার দৈর্ঘ্যের সুতা। ঠিক আছে, আর ববের ভর এম ইকুয়াল টু তোমার হচ্ছে ববের ভর দেওয়া আছে, কই গেল? ববের ভর 200 গ্রাম, ভালোই বড় আর কি। এটা হলো তোমার রুয়েট 18-19। সুতা দৈর্ঘ্য দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে। তারপর বলছিল কি এটাকে 60 ডিগ্রি কোণে ছেড়ে দিয়ে মুক্তভাবে দুলতে দেওয়া হলো। এভাবে যদি 60 ডিগ্রি দেওয়া হয়, 60 ডিগ্রি কোণে টানছো, ঠিক আছে, তার মানে এটা হলো সরলসন্ধিত স্পন্দন হবে না। ঠিক আছে, যাই হোক, না হলে সমস্যা কি আমার? তো দুলতে দেওয়া হলো, দুলতে দেওয়া হলো। এখন প্রশ্নটা হলো 1 নাম্বার প্রশ্ন, সাম্যাবস্থায় গতিশক্তি কত? সাম্যাবস্থায় গতিশক্তি কত? গতিশক্তি। তো এখন হয়তো বা তোমরা ভাবতেছো সরলসন্ধিত স্পন্দনের গতিশক্তির তো ইকুয়েশন পড়ে আসছি, ওগুলো ঝোপঝাপ বসা দিব কিনা, ওগুলা সূত্র অ্যাপ্লাই করলে অ্যাকুরেট অ্যান্সার হওয়া উচিত না। কারণ ওটা মানে সূত্রটা প্রযোজ্য তোমার 4 ডিগ্রির জন্য, আর এখানে তোমার বলে দিয়েছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কেমনে আর মেলে? তাহলে বলো তো কোন প্রসেসে করা যায়? গতিশক্তি বের করতে বলছে, সাম্যাবস্থা মানে কোন বিন্দু? এই যে এটা হলো সাম্যাবস্থা, তার মানে এই বিন্দুতে তোমাকে গতিশক্তি বের করতে হবে। আর গতিশক্তি বের করার সূত্র হলো ইকে ইকুয়ালস টু হলো কত? তোমার হাফ mv স্কয়ার। ঠিক আছে, তো এখন কথা হলো যে আমি এম এর মান তো জানি, এই যে 200 গ্রাম দেওয়া আছে, ভি এর মান বের করতে হবে। তাহলে ভি এর মান কোন পয়েন্টে? এই যে এই পয়েন্টের বেগ না, এই পয়েন্টে তোমাকে বেগটা বের করতে হবে। এখন বলো তো ওই পয়েন্টে বেগ কত হবে? এটা দুই উপায়ে করতে চাচ্ছি আমি। ঠিক আছে, আমার জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য যে আসলে ঠিকঠাক হয় কিনা, তোমাদের সাথে কনসেপ্ট আমার মেলে কিনা। তোমরা অ্যাজ ইউজুয়ালি যে নিয়মে করো, কোন নিয়মে করবে সেটা আগে করো, তারপর আমি চিন্তা ভাবনা করতেছি। এই তো তোমার বের হয়ে আসছে। ঠিক আছে, আমাদের ছিল ভি বের করার সূত্র হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস হলো কত 2gh, আর ভি নট এর মান হলো 0, কারণ এই পয়েন্টে আর বের হলো তোমার 0। তো এখন কথা হলো দাদা, আমার এখান থেকে ভি বের করার সূত্র হলো 2gh তার উপর রুট ওভার, তাই না? তো এক কাজ করি, যেহেতু এখানে ভি স্কোয়ার আছে, আমার আর রুট করার দরকার নাই, কারণ রুট করে আবার স্কোয়ার করতে হবে, ডাবল খাটনি। রুট করে কি করতে হবে? আবার স্কোয়ার করতে হবে, ডাবল খাটনি। তো আমি ডাবল খাটনি করবো না, এখন এইচ বের করতে হবে, তাই না? তো দেখো এইচটা হলো এই যে এইটুকু হলো তোমার কত? এইচ। তো এখন এইটুকু কেমনে বের করবে বলো তো দেখি এবার। দেখো আমরা কিন্তু এই যে বের হয়ে আসছে, এটার মান কিন্তু জানি 1 মিটার, প্রশ্ন কিন্তু বলে দেওয়া আছে তোমার কত? 1 মিটার। ঠিক আছে, এবার এইটুকু মান বের করার চেষ্টা করব। তাহলে এইটুকু মান কিভাবে বের করা যাবে? এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ,
তাহলে এটাকে যদি আমি x দ্বারা প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভূমিভাগ হলো অতিভুজ, তাহলে এখান থেকে x ইজ ইকুয়াল টু হলো কত তোমার হাফ, তাহলে এই x এর মান অটোমেটিক হাফ হয়ে যাবে। কেন হাফ হবে? টোটাল সুতার দৈর্ঘ্য হলো তোমার 1 মিটার, সেখান থেকে তুমি হাফ যদি বাদ দাও তাহলে তোমার কত হয়? হাফ হয়। তাহলে এখান থেকে তুমি বসে দাও v স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু g এর মান মনে হয় প্রশ্ন বলে দেওয়া আছে 10, হিসাবে সুবিধার জন্য তোমাদের প্রশ্ন বলে দিয়েছে g এর মান হলো কত 10 আর h এর মান হলো কত হাফ। ক্যালকুলেট করে দেখো তো v স্কয়ারের মান কত আসে। আমি পুরোটা করব, কারণ আছে। এখানে ক্যালকুলেট মারো, হ্যাঁ মারে দেখো কত আসে, আমার দরকার আছে। পাঁচ করলে কত হলো? 1 আসে না, 1 আসে, 10 না 1 আসে, তাহলে 1 জুল। তো আমি সেম প্রসেসে এই অঙ্কটায় আমি অন্যভাবে করার চিন্তা ভাবনা করতেছি আর কি। L ইকুয়াল টু 1 মিটার মানে এটাকে কি সেকেন্ড দোলক বলা যায় না যায় না? L ইকুয়াল টু 1 মিটার এটা কি সেকেন্ড দোলক বলা যায় না যায় না বলো তো? এই সেকেন্ড দোলকের কিন্তু দোলনকাল হলো 1 সেকেন্ড। তোমরা এক কাজ করো, t ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার l ভাগ g, দেখো তো তোমার 2 সেকেন্ডে আসে কিনা t এর মান। তোমরা এক কাজ করো, যেহেতু g এর মান প্রশ্নে বলে দিয়েছে 10 নিতে হবে, g এর মান কত নিতে হবে? 10। t ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার l ভাগ g, g এর মান 10 নিয়ে তুমি বের করে দেখো তো t এর মান কত, দোলনকাল কত হয়। সেকেন্ড দোলকই হবে কিন্তু একটু বেশি হবে, কারণ g এর মান 9.8 হওয়া উচিত ছিল, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে 10, আমি 10 নিয়ে করব। দেখো তো কত আসে, t এর মান কত আসে দোলনকাল? 1.99। ঠিক আছে, t ইজ ইকুয়াল টু আমাদের টয়েস বাই রুট ওভার হলো l এর মান হলো তোমার হচ্ছে কত 1 মিটার, g এর মান হলো 10, বসাই দিলে 1.999 সেকেন্ড আসে, ঠিক কি না? আচ্ছা এখন দেখো আমার কথা হলো ভি বের করতে হবে। আমি এই প্রসেসটা বাদ দিচ্ছি, আমি জানি না ঠিক হবে কিনা, ঠিক আছে? আমার মনে হচ্ছে ঠিক হবে, আমার মনে হচ্ছে ঠিক হবে আর কি। আমি এভাবে করব না, এটা তো তোমার কাজ শক্তির নিয়ম, তাই না? কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে এইভাবে করছো। এটাকে কি বলা যাবে? বিস্তার বলা যাবে না যাবে না? সর্বোচ্চ বিস্তার বলা যাবে না? মানে সর্বোচ্চ সরণটা কত তোমার? বিস্তার। এর মান কত হবে বলো তো এখন? এটা যদি 1 হয় তাহলে এর মান বের করার সূত্র হলো কত তোমার? sin 60 ডিগ্রি ইজ ইকুয়াল লম্ব ভাগ হলো কত তোমার? অতিভুজ। এটা হলো লম্ব, এটা অতিভুজ, এটা হলো ভূমি। লম্ব আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কিন্তু লিখতে পারি a ইজ ইকুয়াল টু হলো কত? √3 বাই কত তোমার 2, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এই পয়েন্টে যখন আসবা তখন এই পয়েন্টে তোমার বেগ বের করার সূত্র হলো v max ইজ ইকুয়াল টু হলো কত? ওমেগা a। বের করে দেখো তো v max এর মান কত আসে। v max এর মান একটু বের করে দেখো তো কত আসে। আমি জাস্ট দেখতে চাচ্ছি যে ঠিক হয় কিনা এই প্রসেস করেও, দিয়ে আমি একটা ডিসিশনে আসবো খালি। ভাই আমি মিউট হয়ে গেছি। রাতের বেলা কে ফোন দিচ্ছে? আমি কল ডাইভার্ট করা আবার ভুলে গেছি। রাতের বেলা কেউ ফোন দিবে জানি। দেখো তো ভি ম্যাক্স এর মান কত আসে। এই ওমেগা সমান কি লেখা যায়? টয়েস পাই বাই কত? টি। তো টি এর মান তো তুমি বের করছো, বের করে দেখো এর মান তো তুমি এই যে বের করলা, করে দেখো তো ভি ম্যাক্স এর মান কত হয়। ভি ম্যাক্স এর মান এখানে বসাও, দিয়ে ই এর মান বের করো কত আসে। কার মান? ভি ম্যাক্স কত আসছে? 739, ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড। তো এটার মানে এখন এখানে বসাও, বসাইতে দেখো তো কত আসে।
হাফ ইন্টু 0.2 ইন্টু 2.739 তারপর কত স্কোয়ার। কার মান আসে? কাজের মান ই কে 0.75 আসলো রে। জিরো পয়েন্ট সেভেন ফোর জিরো। কি ব্যাপার, মিললো না কেন তাহলে রে? ষাট ডিগ্রি ওটা কৌণিক বিস্তার না, এটা এটা কৌণিক বিস্তার, এটা হলো রৈখিক বিস্তার, নেওয়া যাবে। আর দোলনকাল তো তোমার বিস্তারের উপর নির্ভর করে না, তো দোলনকাল বিস্তারের উপর নির্ভর করে না, এটা আমি জানতাম খালি, ঠিক আছে। তো সেটাই তো জাস্ট একবার দেখার জন্য যে বিস্তার যদি বাড়ানো হয়, যে কোণের মান যদি বাড়ানো হয়, সেক্ষেত্রে তোমার সেকেন্ড দোলকের কি হবে, ঠিক আছে। এরকম একটা এমসিকিউ দেখছিলাম, তো বলা হয়েছিল যে তোমার দোলনকালের কোনরূপ পরিবর্তন ঘটবে না, ঠিক আছে, কারণ বিস্তারের উপর নির্ভর করে না, মানে কৌণিক বিস্তারের উপর নির্ভর করে না। কিন্তু অঙ্কের অ্যান্সার তো মিলার কথা ছিল রে। আচ্ছা যাই হোক, এটা আমি আরেকবার একটু চিন্তা ভাবনা করে দেখবো নি। তো এই প্রসেসটা তোমার করার দরকার নাই, তোমার তো আগের প্রসেসে করছো, তাই না? আমার মনে হয় এটা উচিত ছিল, কোথাও জানি ভুল আছে তাহলে, ঠিক আছে। আমি একটু তারপরে চেষ্টা করে দেখবো নি বাসায় বসে যে ঠিকঠাক কি হয় না হয়। ওয়ানই আসা উচিত ছিল, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এবার আসো 2 নাম্বার প্রশ্ন যেটা বলছিল, আমি এটা দেখবো আবার, যে কারণ ওই এমসিকিউটা আমি দেখছি, ওখানে তোমার কখনো কোণের উপর নির্ভর করে না। আমরা তো জানতাম 4 ডিগ্রির মধ্যে হতে হবে, তাই না? তো 4 ডিগ্রির চেয়ে বেশি ছিল, তাহলে কি হবে? দোলনকালে কোনরূপ পরিবর্তন হবে না, কারণ টি বের করতে কিন্তু তোমার দোলনকাল টি ইকুয়ালস টু টুয়াইস বাই রুট ওভার এল ভাগ জি, এল এবং জি এর উপর নির্ভর করে, কখনো তোমার পর্যায়কাল বা বিস্তার অন্য কিছুর উপর নির্ভর করছে না সেটা, ঠিক আছে। তো সেই হিসাবে তো উত্তর মিলারও কথা ছিল, কিন্তু মিললো না কেন? এটা তো বুঝলাম না, মিলবে না কেন তাহলে? যাই হোক, দেখবো নি আমি। হ্যাঁ, সেকেন্ড দোলক 0.99 মানে তো তোমার 1 মিটারই আর কি। আচ্ছা যাই হোক, 2 নাম্বার প্রশ্ন যেটা বলছে আমি ওটা দেখতেছি। তারপর 2 নাম্বার প্রশ্নটা বলছে যে 30 ডিগ্রি যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার 30 ডিগ্রি অবস্থান করে যখন অবস্থান করবে, তখন এই পয়েন্টে তোমার গতিশক্তি ইকুয়াল টু কত। তো এটা আসলে পারা উচিত, আগের মতো সেম কনসেপ্ট, ঠিক আছে। তো আগে ছিল 60 ডিগ্রি, এবার হলো ছিল কত তোমার 30 ডিগ্রি। দেখো এটাতে তোমার ছিল সবুজ কালারের যেটা ছিল সেটা হলো তোমার 60 ডিগ্রি, এটা তুমি বের করছো। এখন এই পয়েন্টে তোমাকে বেগ বের করতে হবে। তো বেগ বের করার সূত্র একটাই, ভি স্কয়ার ইকুয়াল টু হলো কত তোমার 2gh। তো এইচ কোনটা? এইচ হলো হয়তো বা তোমার অনেকে ভাবতেছে যে এইচ হলো এইটুকু, এইটুকু এইচ হবে, এইটুকু এইচ না। এইচ হলো কি তোমার ছিল সরণ। আমাদের মেজর ইকুয়েশন কিন্তু 2gh, কিন্তু এখন উপর থেকে নিচের দিকে পড়তেছে, এই জন্য আমরা সেটাকে কি বলি? সরণ বলি, ঠিক আছে, মানে উচ্চতা বলি। কিন্তু আসলে মেজর হলো তোমার ছিল ওটা হবে কত 2gh, সরণ, উচ্চতা না। তো এইখান থেকে বস্তুটা কিন্তু এই পর্যন্ত নিচের দিকে নামছে, ঠিক আছে। এইটুকু তোমাকে নিতে হবে। অনেকেই এইটুকু বের করে, দেখো অঙ্ক করার সময় তুমি এইটুকু বের করবা। কিভাবে বের করবা আমি একটু লিখে লিখে দেই। এটাকে আমি ধরলাম ওয়াই, এটার মান হলো 1 মিটার। তাহলে এখন তোমরা দেখো এই ওয়াই এর মান বের করার সূত্র হলো cos 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু হলো ভূমি ভাগ হলো অতিভুজ, ভূমি ভাগ হলো কত অতিভুজ। তাহলে সেখান থেকে ওয়াই ইজ ইকুয়ালস টু √3 বাই হলো কত তোমার 2, ওয়াই ইজ ইকুয়ালস টু হলো কত √3 বাই 2। আচ্ছা, তাহলে ওয়াই এর মান তুমি এইটুকু পাইছো, পুরো টোটাল সুতার দৈর্ঘ্য হলো 1 মিটার। তাহলে এইটুকুর মান কত হবে বলো দেখি? এইটুকুর মান কত হবে? 1 মিটার মাইনাস হলো কত তোমার √3 বাই হলো কত 2। তাহলে দেখো তো এটা কত আসে? 1 মাইনাস √3 বাই 2, এটা সমান তাহলে কত আসে দেখো তো? 0.0
0.13। আচ্ছা, এত মিটার। তো এটা তো তোমার মাটি থেকে উচ্চতা তো তোমার বিভব শক্তি হয়। এর আগের প্রশ্নে আমরা আসলে এখান থেকে উচ্চতাটাই নিছিলাম। তার কারণ হলো এই বক্সটা যখন উপর থেকে পড়ে যাবে, এখান থেকে যখন এই উচ্চখানে এখানে আসবে, ঠিক আছে, এখান থেকে যখন এখানে আসবে তার কিন্তু সরণের উচ্চতাটাই হয়, ঠিক আছে। কিন্তু এখানে তো তোমার সরণ তার এইটুকু হয়নি, উপর থেকে এখান থেকে এই পর্যন্ত নামছে, এই জন্য তোমাকে অবশ্যই এইটুকু নিতে হবে। এখন এইটুকু কিভাবে বের করবে বলো তো দেখি, এইটুকু কিভাবে বের করবা? এইটুকুর মান কিন্তু দেখো তোমার ছিল 1/2 মিটার, তোমরা জানতা না, এর আগে বের করছো। এইটুকুর মান তুমি বের করলে হলো কত? 0.13। তাহলে এইটুকুর মান কত হবে এখন? 0। তাহলে এইটুকুর মান হবে হচ্ছে তোমার ছিল 1/2 মাইনাস হলো কত তোমার 0.13, ক্যালকুলেট করলে আসে হলো 0.37, এরকম কিছু একটা আসে, ঠিক আছে। তাহলে এখানে এস এর মানটা এখন বসাই দিবা, তাহলে ভি স্কয়ারের মানটা বের হবে। ভি এর মান 10 আর এস এর মানটা কত হয় বলো? 0.7337। তারপর চলে ই কে বের করার সূত্র হলো এখন 1/2 mv স্কয়ার, ঠিক আছে, ক্যালকুলেট করলে হয়ে যায়। আরেকবার আমি এই জিনিসটা হয়তো অনেকের কনফিউশন লাগতে পারে, আমি আরেকবার একটু বলে দেই, ঠিক আছে। আরেকবার একটু বলি, দেখো আমাদের কিন্তু সূত্রটা হলো তোমার এই বেগ কখন হয়, ঠিক আছে, উপর থেকে কোনো একটা বস্তুকে যখন ফেলে দিলা, এই বস্তুটা উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু তার সরণ করছে ওই সরণের জন্য সে বেগ প্রাপ্ত হয়েছে, ঠিক আছে। তার মানে সরণ নিতে হবে। তো সরণ হলো উপর থেকে নামছে এই যে এইটুকু, কালো কালার দিয়ে দিছিলাম, পরে লাল কালি দিয়ে দিছি, এইটুকু। কিন্তু তুমি যখন এই সাইন থিটার কস থিটার সম্পর্ক দিয়ে করবা, তখন তুমি এই যে এইটুকু বের করতে পারবা। তো এইটুকুর মান আমি ওয়াই ধরে নিলাম। ওয়াই বের করার নিয়ম হলো কত? cos থিটা ইকুয়ালস টু ভূমি ভাগ হলো অতিভুজ। এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ, তাহলে তুমি কিন্তু ওয়াই এর মানটা পাবা, ঠিক আছে। ওয়াই এর মান তুমি এইটুকু পাইলা, সুতার দৈর্ঘ্য হলো 1 মিটার, তাহলে এইটুকু কিন্তু 1 থেকে বাদ দিলে পাবা। তাহলে এইটুকুর মান যদি পাও, টোটাল ডিসটেন্স হলো হাফ থেকে তুমি 1 বাদ দিলা, আর বাকিটা তুমি করতে পারবে তারপর, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, মোটামুটি আমাদের একটু হালকা পাতলা যতটুকু পারছি আমরা একটু কোশ্চেন গুলো দেখার চেষ্টা করলাম। তবে বেশিরভাগ গুলোই কিন্তু আমি একাডেমিকে করাই দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো, একাডেমিকে প্রায়